সম্মানিত দর্শক, ডক্টর পিনাকি ভট্টাচার্য এই ভিডিওতে ডক্টর ইউনূস সরকারকে নিয়ে কড়া সমালোচনা করেছেন। আমরা তার ভিডিওটি দেখব। রাহুল গান্ধী কইছেন যে বাংলাদেশে উগ্রবাদের উত্থান হইতেছে, তাও আবার কইছে আমেরিকাত গিয়া। এটার জবাব দিচ্ছেন হাঙ্কেরে পররাষ্ট্র উপদেষ্টা। একটা যে ন্যারেটিভ যে শুধুমাত্র একটি দল ছাড়া বাকি সবাই উগ্রবাদী, এই ধরনের একটা ন্যারেটিভ প্রচার করার চেষ্টা হচ্ছে মিডিয়াতে। আমি মনে করি যে এটা থেকে ভারতের বের হয়ে আসা প্রয়োজন। আর দ্বিতীয় কথা হলো যে এখানে আমরা কোনো অন্তত আমাদের যা তথ্য তার ভিত্তিতে দেখতে পাচ্ছি না যে এখানে বিরাট উগ্রবাদীরা কোনো কিছু করে ফেলছে। যে সরকারে যারা আছেন তাদের কারোই তো এই ধরনের কোনো এজেন্ডাও নেই, এরকম কোনো ব্যাকগ্রাউন্ডও নেই। কাজে তারা তাদের, আমার মনে হয় তাদের এই বক্তব্য থেকে বের হয়ে আসাই বিদেশের সম্পর্কের জন্য ভালো। তো আপনি কি রাহুলের উকিলি জেরার জবাব দিতেছেন? আপনি বলবেন বাংলাদেশের আভ্যন্তরীণ ইস্যু নিয়ে কথা বলা বন্ধ করেন। বুঝছাও, নিজের দেশে একটা বিকট ফ্যাসিস্টে ফেয়ার ভোটে হারাইতে পারতেছো না, আবার অন্যের দেশে নজর কেন? রাহুল, তোমার কয়টা কথা কই, মাথায় রেখো। তোমারে বিজেপি পাপ্পু ডাকে, মানে তুমি একটা বাচ্চা পোলা, রাজনীতি করার মতো লায়ক হয়ে ওঠো নাই। কথাটা মিছা বলে না। এই যে কথা কইলা, তো এই উগ্রবাদের উত্থান কি তোমার টিচার প্রফেসর ইউনূসের নেতৃত্বে হইতেছে? জানেন তো, রাহুলরা প্রফেসর ইউনূসের উটি পাঠিয়েছিল ওর মা ওই মিরপুরে। ওর লগে তো ভালো সম্পর্ক প্রফেসর ইউনূস। ওনারে নিয়ে করোনার টাইমে একটা পডকাস্ট করেছিল। এই সময়ে প্রফেসর ইউনূসের শাসন আমলে একটা বাংলাদেশের সাথে গ্রাউন্ড ব্রেকিং রিলেশন তৈরি করতে পারত। ওই ভারতের ভোটারদের দেখাইতে পারতো যে মোদির পলিসি বাংলাদেশের মানুষকে অ্যান্টি ইন্ডিয়ান বানাইছে। আমি রাহুল গান্ধী এই প্রতিবেশী দেশের সাথে সম্পর্ককে স্বাভাবিক করতেছি। কিন্তু তোমার মধ্যে তো হিন্দুত্ববাদের কুর করে নিয়ে আছে রাহুল, তাই বাংলাদেশে উগ্রবাদের গপ্প শুনাইতেছ। আমরা গেলে ভুলি নাই, তুমি আর তোমার মাও তোমার বোন হাসিরাকে চেকটা ধরে ফটো খিঁচেছিলা দিল্লিতে, যে ইনকে কিরা। হ্যাঁ, তো আমি যদি পররাষ্ট্র উপদেষ্টা হইতাম তাহলে কইতাম, রাহুল ঠাসি খেয়ে থাকো। আমরা কখনো কইছি যে তোমার ধ্বজভঙ্গ, তো বিয়া শাদী করো না কে? ধ্বজভঙ্গ ছাড়া তো কোনো কারণ নাই বিয়া শাদী না করার। এই জন্য আমার কখনো উপদেষ্টা বানাবে না। যাই হোক, ওটা নতুন কয়েকটা গুরুত্বপূর্ণ আলাপ করি, আসেন। প্রফেসর ইউনূসের সরকার ফাংশন করতে পারতেছে না। কেন পারতেছে না? স্লো অনেকে বলেন। কয়টা কারণ আছে, কারণগুলো একটা ব্যাখ্যা করি। আপনারা দেখবেন যে শুধু ফাংশন করতে পারতেছে না তাই না, প্রফেসর ইউনূসের সরকার কোথাও কোথাও আওয়ামী লীগকে পুনর্বাসন করিচ্ছে। আমি উদাহরণ দিয়ে দেখাই দেবো। হ্যাঁ, আমি এক্সাম্পল হিসেবে আসিফ নজরুলের কথা ধরি। আসিফ নজরুল ভাই আবার মাইন্ড করেন না। হ্যাঁ, উপায় নাই, আমরা তো বিরোধী দলের দায়িত্ব পালন করতেই হবে, তাই না? সবসময় জিন্দাবাদ দিয়ে গেলে তো চলবে না। প্রথম কারণটা ব্যাখ্যা করি যে কেন ফাংশন করতে পারতেছে না। রাষ্ট্র তো একটা ইনস্টিটিউট, তার একটা শক্তি থাকে, ইনস্টিটিউটের একটা শক্তি থাকে। এটা এক্সাম্পল দিই। এই যে আমার ইউটিউব চ্যানেল 26 লক্ষ সাবস্ক্রাইবার আছে, তাই না? তো সেটা আমি একটা ভিডিও চাইলে সেটার নোটিফিকেশন 26 লক্ষ লোকের কাছে যায়, দেখায় যে পিনাকির একটা ভিডিও চাইছে। তো ইউটিউব নিজেও মানুষকে একবারে আমার ভিডিও রিকমেন্ড করে, পরে বলে যে এটা দেখতে পারো, এটা দেখতে পারো। তো আমার জন্য আবার ইউটিউব একজন ম্যানেজার নিয়োগ করেছে, মানে আমার জন্য ডেডিকেটেড না, ও আরো অনেকের কাজ করে, কিন্তু আমার সাথেও কাজ করে সে। মানে ধরেন মাসে একবার দুইবার করে কথা বলে, মিটিং করে, কেমনে আরো সাবস্ক্রাইবার বাড়ানো যায়, ভিডিও ভিউয়ার বাড়ানো যায়, এটা কিন্তু ওরাই বলে, ইউটিউবই আমার কয়ে দেয়। মানে যাদের 10 লাখের উপর সাবস্ক্রাইবার থাকে তাদের বোধহয় প্রত্যেকের জন্যই করে। তো আবার ইউটিউব ক্রিয়েটার সাপোর্ট আছে, ওইখানে আপনি অনেক কপিরাইট ছাড়া আপনি মিউজিক পাবেন, অনেক ধরনের ট্রেনিং পাবেন, সেখানে অনেক রিসোর্স আছে। এইটা হইতেছে ইউটিউবের ইনস্টিটিউশনাল সাপোর্ট। তো সেই রকম রাষ্ট্রের একটা ইনস্টিটিউশনাল সাপোর্ট থাকে। তো আমার চ্যানেল যদি আমি কাউকে দিয়ে দিই, সে যদি আমার চ্যানেলে ভিডিও বানা আপ করতে থাকে, তাহলে দেখবে মানুষ, দেখবে প্রথম, পরে আর দেখবে না। ইউটিউবের ইনস্টিটিউশনাল সাপোর্টের উপরে আমার চ্যানেলে আমি পিনাকি ভট্টাচার্য আছি। আমার চ্যানেলের শক্তি ইউটিউবের ইনস্টিটিউশনাল সাপোর্ট প্লাস পিনাকি ভট্টাচার্য একসাথে। রাষ্ট্রও এরকম, রাষ্ট্রের একটা ইনস্টিটিউশনাল সাপোর্ট থাকে, তার সাথে আপনার রাজনৈতিক শক্তি যুক্ত হয়, তাইলে রাষ্ট্রের শক্তি প্রবল হয়। হাসিনা ফেলিয়ার কেন হয়েছে জানেন? সে রাষ্ট্রটার দল বানায় ফেলছিল, তাই সে তার দলের যে রাজনৈতিক সাপোর্ট সেটা পায় নাই। গুন্ডা পাইছে, স্তাবক পাইছে, কিন্তু রাজনৈতিক দল পায় নাই। সেই জন্য সে কোনো পলিটিক্সকে ফাইট করতে পারে নাই। প্রফেসর ইউনূসের সরকারও তাই।
এটা তো তত্ত্বাবধায়ক সরকার না আগের মতো যে রাজনৈতিক দলগুলো ঐক্যমত হয়ে তাদের ইলেকশন করার জন্য ক্ষমতায় রেখেছে এবং তারে কোনো ডিস্টার্ব দেবে না, তা তো না। এই সরকারে কয়জন উপদেষ্টা আছে যারা রাষ্ট্রের শক্তির উপরে নিজের ক্ষমতাকে যুক্ত কইরা রাষ্ট্রের শক্তি বাড়াইতে পারে? খুব বেশি নাই। আমি নাম কইলাম না, যাই হোক, মন খারাপ করবে আবার অন্যরা। আমি এসব একজনের উদাহরণ দিই, প্রফেসর ইউনূস। উনার রাষ্ট্রের শক্তির উপরে ওনার নিজের ক্ষমতা আছে, ব্যাপক ক্ষমতা আছে। উনি রাষ্ট্রের শক্তিরে বাড়াই দিতে পারেন প্রফেসর ইউনূস। আমি এক্সাম্পল দিই, ধরেন প্রফেসর ইউনূস আরব আমিরাতের কিং এর সাথে আলাপ করছেন না, আমাদের প্রবাসী ভাইদের মুক্ত করছেন না, এটা হাসিনা পারতো না, এটা অন্য কেউ পারতো না, এটা প্রফেসর ইউনূসের কারিশমা। এমন একটা কাজ করছে ওই আরব আমিরাত, যে কাজ কখনো তারা করে না। উনার উপদেশটা এরকম কারিশমেটিক হইলে রাষ্ট্র আরো বেটার ফাংশন করতো। আর এটা হইতেছে যারা কাজ করতেছে তাদের ম্যানেজারিয়াল ক্যাপাসিটি। এদের কেউ ম্যানেজার ছিল না, কোনো বিগ ইনস্টিটিউটে কাজ করেনি এরা কোনোদিন। এদের কোনোদিন কোনো বিজনেস ট্রেনিংও নাই, ম্যানেজারিয়াল ট্রেনিংও নাই, কাজের পদ্ধতি জানে না। বিগ অর্গানাইজেশন চালানোর অভিজ্ঞতা না থাকার কারণে এই ঘটনাগুলো ঘটছে, চালানো অথবা কাজ না করার অভিজ্ঞতার কারণে। আপনি দেখেন কারোই নাই। কিন্তু আমি আসিফ নজরুল এক্সাম্পল দিয়ে বুঝাই। আসিফ নজরুল মাহবুব মোর্শেদের বাসার চিফ বানাইছে। আমি মাহবুব মোর্শেদকে পছন্দ করি, কিন্তু ভালো ছেলে, ভালো লেখালেখি করে এবং তার চিন্তা ভাবনা পরিষ্কার, সব ঠিক আছে। কিন্তু আমি তার ক্যাপাসিটি বাসসের চিফ হিসেবে মূল্যায়ন করতে পারবো না। আমি তো সাংবাদিক না, তাই না? কিন্তু আমার সিলেকশনের সময় নিশ্চিত হইতে হবে যে আমার সিলেকশন রাইট। আমি যখন একটা পজিশনে থাকবো, ক্ষমতার পজিশনে থাকবো, আমার সিলেকশন হইতে হবে আনবায়াসড। আমি বায়াসড হইতে পারবো না। আবার দেখেন মাহবুব মোর্শেদ নিজেই কইতেছে যে আসিফ নজরুলের সিলেকশনগুলো ভালো হইতেছে। মাহবুব মোর্শেদ বুঝতেই পারে নাই যে এটা সে নিজে বলতে পারে না, যেহেতু সে আসিফ নজরুলের একজন সিলেকশন। তারপরে কাহিনী কিচ্ছা বাড়াইলো এই সৈয়দ জামিল আহমেদের, দেখলাম উনি বোরকা বিরোধী। তারপরে দেখা গেল মুজিবের মূর্তি ভাঙছে জনতা, ধানমন্ডি 32 নম্বর পুড়েছে, আর জামিল আহমেদ কাইন্দা শেষ আর কি। হাউ মাউ করে কাইন্দা শেষ, পারে তো গড়াগড়ি দেয় আর কি। আমি এনে গুগল করে দেখলাম উইকিপিডিয়ায় যে মালতে কে। আসেন আমরা একসাথে পড়িয়ে গুগল থেকে উইকিপিডিয়া। ইসলামোফোবিয়া এটা ইন্ডিয়া থেকে শিখিছে, পুরাই ইন্ডিয়ান মাল, পুরাই আওয়ামী লীগ। আর তারে আসিফ নজরুল পুনর্বাসন করিছে। আসিফ নজরুল শুধু পিছে মুজিবের ছবি লাগায় কাম করিচ্ছে না, বুকের মধ্যে আওয়ামী চেতনা নিয়া কাম করছে। উনি লাইভ করে কইছেন যে উনি কাম করে কুল পাইতেছেন না, করতেছেন তা কাম। আসিফ ভাই, আমি আর ইন্ডিয়ান হেজিমনির বিরুদ্ধে আমাদের কাউন্টার ন্যারেটিভ তৈরি করা লাগবে। আমাদের 3টা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে পুনর্দখল করা লাগবে, বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি আর ইসলামিক ফাউন্ডেশন। আপনি অবলীলায় শিল্পকলা একাডেমিতে পাড়া আওয়ামী লীগ আর ইন্ডিয়ান ট্রেন মানুষ বসায় দিলেন আর কাম করিচ্ছেন।